আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাদেরই মহল্লার এক ইমাম সাহেবের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদের মেসের পাশেই আমার মেস অবস্থান ছিল। আমি যে জেলায় পড়াশোনা করার জন্য গিয়েছিলাম সেই জেলাতে যাওয়ার পর ইমাম সাহেবের সঙ্গে প্রায় দিনই আমার রাস্তায় এবং মসজিদে দুই জায়গায় দেখা হতো। ইমাম সাহেব যে বাড়িতে থাকতো সেই বাড়িটি ছিল একদম শুনশান এবং নীরব একটি বাড়ি। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে পড়াশোনা করার উদ্দেশ্যেই গিয়েছিলাম এবং তখন আমার বয়স ছিল 23-24 বছর। ইউনিভার্সিটিতে ওঠার পর আমি হলে থেকেছি, কিন্তু হল লাইফ ভালো লাগতো না। রাজনীতি এবং নানান ধরনের কারণে আমি হল থেকে একটা মেসে শিফট হই। মেসটা ইমাম সাহেবের বাড়ির একদম সাথেই ছিল, পাশের বাড়ি। আমি একদিন হঠাৎ করেই ছাদে উঠে ইমাম সাহেবের ঘরের ভিতরের দৃশ্য দেখে সত্যি আমি চমকে গিয়েছিলাম। ইমাম সাহেবের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল এবং তার কাছ থেকে আমি যে ঘটনাটা জানতে পেরেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইমাম সাহেবের চারটা পরি স্ত্রী ছিল এবং তিনি প্রত্যেকটা স্ত্রীকে বিয়ে করেছিলেন জিনের দেশে গিয়ে। তার এই যাত্রা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে তিনি এতগুলো পরি স্ত্রী পেলেন এবং কিভাবে পরীকে বিয়ে করলেন সেই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানলে আপনারা সকলে চমকে যাবেন। আজকে আমি আপনাদেরকে সেই ঘটনাই শোনাবো। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরো একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নতুন অডিয়েন্স হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সব নতুন নতুন ঘটনা এবং গল্প শুনতে। আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ইমাম সাহেবের জীবনের ঘটনায়, যেটা কিনা আমি সাক্ষী হিসেবে এটা দেখেছিলাম এবং কিভাবে ইমাম সাহেব সেই পরীকে বিয়ে করেছিল এবং পরবর্তীতে কিভাবে বা ইমাম সাহেবের এই পরী স্ত্রীগুলো আমার নজরে আসে তা আজকের ঘটনায় আমি আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সালটা 2016। তখন আমি ইউনিভার্সিটিতে উঠে সেকেন্ড ইয়ারে সবেমাত্র উঠেছি এবং ওই সময়টাতে আমার জীবনের সব থেকে ব্যস্ততম এবং পড়ালেখার সময়টা আমি কাটাচ্ছিলাম। সেকেন্ড ইয়ার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, আর কয়েক মাস পরে হয়তো আমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। ওই সময়ে আমার পরিচয় হলো আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন সেই ইমাম সাহেবের সঙ্গে। পরিচয় হওয়াটাও বেশ অদ্ভুত। আমি সাধারণত কলেজ মসজিদে নামাজ পড়তাম, যেহেতু হোস্টেলে থাকতাম, হলে থাকতাম এই জন্য। তবে পরীক্ষার 4-5 মাস আগে আমাকে হল ছেড়ে দিতে হলো। এটার একমাত্র কারণ ছিল হচ্ছে হলের রাজনীতি। এখানে এই জিনিসগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অর্ধেক পর্যন্তই আমাকে করতে হয়েছে। এই রাজনীতির কারণে হল ছেড়ে দিয়ে আমি পাশের মহল্লায় একটি ঘর ভাড়া নিলাম, একটি মেসে। আমি এক রুম নিয়ে থাকতেই সবসময় পছন্দ করতাম এবং আমি যখন সেখানে উঠলাম, ওঠার পর আমি যে রুমটাতে থাকতাম সেই রুমের পাশে আমি পুরো একটা রুম নিয়ে থাকতাম। মেসে সাধারণত এক রুমে 4-5 জন শেয়ার করে থাকে, আমি সেটা পছন্দ করতাম না। শুধুমাত্র মেসে খেতাম এবং ওই মেসেরই এই কোনার রুমটাতে একা থাকতাম। আমি যখন ওই দিনকে উঠি, ওঠার পর পাশের ওই বাড়িটা দেখে বেশ রহস্যজনক আমার লাগে। এই পাশে এই একটা রুমই আছে, ওর অন্য পাশে আর বাকি সবগুলো রুম। এই পাশে যখন আমি উঠি তখন আমি দেখতে পাই পাশের বাড়িটা একদম শুনশান এবং নীরব এবং সেইখানে ইমাম সাহেব গেট খুলে বাড়ির ভেতরে ঢুকছে। বাড়ির বাইরের চারপাশটা নারকেল গাছ দিয়ে ঘেরা, চারপাশে প্রায় 7-8টা নারকেল গাছ আছে আর বাড়িটা একদম প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। এরকম একটা বাড়ির শখ আমি ছোটবেলা থেকেই দেখি। আমি একটু শৌখিন মানুষ, সেহেতু এরকম বাড়ি যদি আমার থাকতো সেটা নিয়ে আমি আক্ষেপ করলাম। তারপর আর কি, ওইখানে আমি উঠে পড়লাম। ইমাম সাহেবকে ওইখানেই আমি প্রথম দিন দেখি। শুরুতে হয়তো ভেবেছিলাম তিনি কোনো মুসল্লি বা এরকম কোনো কিছু। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। মেসে প্রথম দিন উঠে আমি ওই জিনিসটা দেখে তেমন কোনো কিছু মনে করিনি। ওইদিনকে ফজরের আজানের আগ মুহূর্তে উঠে আমি সরাসরি মসজিদে চলে গেলাম। ওইখান থেকে ওই এলাকার ওই মহল্লার মসজিদটা একদমই কাছে ছিল, মানে আমি যে মেসে থাকতাম সেখান থেকে 2-3 মিনিটের হাঁটার পথ। এবং ইমাম সাহেবও ওই বাড়িতে ভাড়া থাকতো। ইমাম সাহেবের বাড়িতে কেউ ঢুকতে পারতো না, একদম অতি পরিচিত না হলে কেউ ওরকম ভাবে বাড়িতে ঢুকতে দিতেন না উনি। সেটা আমি কয়েক দফা দেখেছি। প্রথম দিন
আমি যখন মসজিদে গেলাম এবং দেখলাম তিনি আমাদেরকে ফজরের নামাজ পড়াচ্ছেন, তখন থেকেই তাকে আমি চিনি। তার সাথে তখন কথা হতো না, এই টুকটাক এই দেখাশোনা, এই আর কি, কথাবার্তা তেমন একটা হতো না। দেখতে দেখতে আমার ওইখানকার প্রত্যেক দিন নামাজ পড়তে যেতাম, ইমাম সাহেবের সাথে প্রতিদিন দেখা হতো। একদিন তাকে সালাম দিলাম, দ্বিতীয় দিন তার সঙ্গে হাই হ্যালো হলো কথাবার্তার মতো, তৃতীয় দিন তার সঙ্গে এই টুকটাক ইমাম সাহেব কেমন আছেন, ভালো আছেন নাকি, এই সমস্ত কথাবার্তা হলো। তারপর আমি জানতে পারলাম যে ওই বাড়িতে তিনি থাকেন, এবং এরকম করে তার সঙ্গে আমার মোটামুটি একটা ওই এলাকায় থাকি সেই সম্পর্ক হয়ে উঠল। ওই মুহূর্তটাতে আমার ইমাম সাহেবের সঙ্গে বেশ ভালো সম্পর্কই হয়ে উঠেছিল। প্রতিদিন তার সঙ্গে আমি নামাজ পড়তে যেতাম। তিনি যখন ফজরের সময় উঠতেন, আমি টের পেতাম যে উনি উঠেছে, এবং গেট দিয়ে যখন বের হতো তখন আমি টের পেতাম যে উনি মসজিদে যাচ্ছে। ওই মুহূর্তে আমি উজু করে সঙ্গে সঙ্গেই বাইরে বের হয়ে যেতাম, এবং আমি এবং ইমাম সাহেব একসঙ্গেই গল্প করতে করতে বাড়ি পর্যন্ত, মানে মসজিদ পর্যন্ত যেতাম, এবং ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ে আবার গল্প করতে করতে বাড়িতে ফিরে আসতাম। ঠিক একই কায়দা দুপুরে নামাজ পড়ার সময় হতো, তবে দুপুরে বেশিরভাগ সময় ভার্সিটিতে থাকতাম। বিকেলে, সন্ধ্যায় এবং রাতে সব অক্তই আমি তার সঙ্গে হেঁটে হেঁটে যেতাম এবং ফিরতাম। সেহেতু তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার হয়ে উঠেছিল, এবং খুব ভালোবাসত সে আমাকে। ইমাম সাহেব আমার থেকে প্রায় 15 বছরের বড় ছিল, তার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি হবে এরকম। তো তিনার সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক তো হবে না, তবে খুব ভালো একটা বড় ভাই এবং ছোট ভাই সম্পর্ক হয়ে উঠেছিল। এবং উনি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন মিষ্টি দিতেন, যে মিষ্টিগুলো খুবই সুস্বাদু ছিল এবং খুবই মজাদার ছিল। মিষ্টিগুলো আমি নিয়মিত খেতাম এবং আমার কাছে এত দুর্দান্ত লাগতো, আমি এই কথা বলে বোঝাতে পারবো না। এবং উনি মিষ্টিগুলো কোত্থেকে কিনেছে এই কথা আমাকে কখনো বলতেন না। নানান ধরনের ফলমূল মাঝে মধ্যে দিতেন। আবার একদিন এমন হলো, দুপুরবেলা নামাজ পড়ে আমি ফিরছি, তিনি আমার হাতে একটা বাটি দিলেন। বাটির ভিতরে কিছু একটা মাংস ছিল, সেটা গরুর মাংস কিংবা ছাগলের মাংস, এই জাতীয় কোনো মাংসের স্বাদ নয়। মাংসের স্বাদটা ছিল অনেক ভিন্ন। এবং উনি বলল উনি এটা দুম্বার মাংস রান্না করে নিয়ে এসেছে, এবং কোত্থেকে নিয়ে এসেছে বলল বাড়িতে রান্না করেছে। কোত্থেকে কিনে নিয়ে এসেছে সেটা বলেনি আমাকে। তো মাংসটা খেতে খুব সুন্দর ছিল। এর আগে আমি কোনোদিন দুম্বার মাংস খাইনি। এরকম ভাবেই ইমাম সাহেবের সঙ্গে আমার মোটামুটি বেশ ভালো একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের জের ধরে বা সুবাদে আমার তার সঙ্গে চলাফেরা আর কি। ওই সময়টাতে আমি মূলত বিশেষ করে জানতে পারি কিসের জন্য, জানার প্রধান কারণ হচ্ছে, আমি বলেছি আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা তখন সামনে, আমাকে রাত জেগে পড়তে হবে। এমনিতেও আমি অতটা রাত জেগে পড়াশোনা তেমন একটা করি না, সবসময় আমি দিনের বেলাতেই পড়ি। আমি আমার হোল লাইফে কখনো 11টা 12টার ও পারে কখনো পড়ি নাই। মানুষজন কিভাবে এরকম পড়ে আমি জানি না। যাই হোক, ওই সময়টাতেই আমি মূলত এই কাণ্ডগুলো দেখতে পাই, যা কিনা আমার চোখকে আমি প্রথমে বিশ্বাস করাতে পারছিলাম না। আর রাত্রেবেলা আমার খুব গাঢ় ঘুম হতো, সেহেতু আমি ঘুমালে আর বাইরে কি হতো সেটা দেখতে পেতাম না। আমার রুম যে ওইটা ছিল সেটা ইমাম সাহেব জানতেন না। তো ওনার নাম ছিল হচ্ছে সাকি। তো আমি ওনার নাম ধরে কখনো ডাকিনি, তবে ওনার নামটা আমি বললাম। তো সাকি হুজুর তখন রাত্রেবেলা আমি দেখলাম, আমি তো পড়ছি আমার টেবিলে, শুধুমাত্র টেবিল ল্যাম্পটা জ্বালানো, আর পুরো বড় লাইটটা জ্বালাতাম না। এই পাশে ছিল টেবিল ল্যাম্পটা, জানলার এই কোনায় না। তো আমি হঠাৎ করে উঠলাম, অর্ধেক রাত, তখন রাত 2টা বাজে।